আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে পড়ালেখার আরও একটি লাইভ ক্লাসে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন পরে আমাদের আজকের অ্যাকাউন্টিং আরও একটি লাইভ ক্লাস। সো আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো যারা যারা আমাদের ক্লাসটা দেখছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সকলে পড়াশোনা বেশ ভালো যাচ্ছে। সো যারা যারা ক্লাসটা দেখছেন একটু কাইন্ডলি সকলে আমাকে জানাবেন আপনাদের অ্যাকাউন্টিংটা কেমন যাচ্ছে, অ্যাকাউন্টিংয়ের কোথায় কোথায় প্রবলেম। গত ক্লাসে অনেকে বলেছিলেন যে স্যার আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে শুরু করতে হবে। সো আমি আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সো আজকের এই ক্লাসে আমি চিন্তা করেছি আমাদের সবচেয়ে ভীতিকর যে অধ্যায়টা, যেখানে আমরা সবসময় মোটামুটি আমরা ভয় পাই, সেটা হচ্ছে আর্থিক বিবরণী, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রথম পত্রের নবম অধ্যায়, যেখান থেকে মাস্ট আপনাকে দুইটা অ্যান্সার করতে হবে। আজকে সেই অধ্যায় দিয়ে ইনশাল্লাহ শুরু করব। আমরা চেষ্টা করব এই অধ্যায়টা একদম আমাদের কাছে পানির মতো সহজ করার জন্য। কারণ এই অধ্যায় থেকে মাস্ট আপনাকে দুইটা করতে হবে। মনে করেন যে একটা কোয়েশ্চেনে 11টা প্রশ্ন আসছে, ওখানে আপনি 9টাই পারেন আর 2টা পারেন না, সেটা হচ্ছে আর্থিক বিবরণী 2টা ম্যাথ, বাট আপনি অ্যান্সার করতে পারবেন মাত্র 5টা। ওই 9টা থেকে 7টা করতে পারবেন না, কারণ আর্থিক বিবরণী আমরা সকলে জানি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে 2টা করতে হবে। সো আর্থিক বিবরণীতে কাদের কাদের প্রবলেম আছে একটু কাইন্ডলি সকলে জানান তো। আচ্ছা, কমেন্টগুলো একটু পড়ি, কে বলে আমাদের কমেন্টগুলো একটু দেখি কাইন্ডলি। সেটা হচ্ছে রাফিয়া নুরা বলছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে, অ্যাকাউন্টিং ভালো যাচ্ছে, আর্থিক বিবরণী পারি না। ওকে, আপনি যেহেতু পারেন না সেজন্য আপনাদের এই প্রয়াস। এরপরে আমাদের রাকিবুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বেলাল ইবনে গুড, ভেরি গুড। তারপর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড, ওকে। সো আমরা যারা ক্লাসটা একটু দেখছি কাইন্ডলি আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, যেহেতু এটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে মাস্ট আমাদেরকে 2টা অ্যান্সার করতে হয়। আমরা অনেকে এই অধ্যায়টা নিয়ে আমাদের বেশ ছোট থেকে একটা মনোমালিন্য এই অধ্যায়ের সাথে, বা আমরা এটাকে কেমন জানি ভয় পাই। সো এই অধ্যায়টাকে আমরা ট্রাই করব খুব ইজিলি আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। এবং আমি আজকের এই অধ্যায়ে আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব, যখন আমি অধ্যায়টা করতে যাব আপনাদের কাদের কাদের আর্থিক বিভিন্ন প্রবলেম আছে একটু কাইন্ডলি বলেন তো। কেউ এমন কেউ আছে যারা আর্থিক বিবরণী কখনো দুইটা দিয়ে আসতে পারে না, একটু তারাও একটু জানান তো। কারা কারা কখনোই আর্থিক বিবরণী 2টা অ্যান্সার করতে পারেন নাই কোয়েশ্চেনের মধ্যে একটু জানান তো। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত একটু কাইন্ডলি জানান তো সকলে। 25 গোল্ডেন ব্যাচের ভর্তি লাস্ট ডেট কবে বলবেন একটু প্লিজ। ওকে, এটা মেবি 30 তারিখ ছিল। ওকে, এরপরে মুন্নি, আপনি যদি আরও ইনফরমেশন জানতে চান আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানতে পারেন। ওকে, সো কার কার আমাদের প্রবলেম আছে একটু কাইন্ডলি জানাই তো আমাদের এই টপিকটাতে।
আমার প্রবলেম আছে স্যার, ওকে আমার প্রবলেম আছে, ওকে ওকে ওকে। সো এখন আমরা যারা আছি, যারা ক্লাসটা করতেছি, সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আমরা যারা ক্লাসটা করছি প্রত্যেকে হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকে হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে এখনই আমরা মেনশন করব এবং আমাদের ওয়ালে আমরা যদি পারি আমাদের এই যে ক্লাসটা শেয়ার করব, সো দ্যাট প্রত্যেকে যাতে ক্লাসটা করতে পারে। যেহেতু আমি এটা 0 থেকে ক্লাসটা শুরু করব, সো প্রত্যেকে হচ্ছে বেনিফিশিয়াল হবে, আপনি বেনিফিশিয়াল হলে আপনার ফ্রেন্ডও বেনিফিশিয়াল হবে। সো আপনার একজন ফ্রেন্ড যদি যে আপনার সাথে যদি তারা একটা ভালো উপকার করতে পারেন, সো এতে খারাপ কি, এটা তো আপনার হচ্ছে পয়সা খরচ হচ্ছে না, তাই না? সো হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করি। ওকে, তো সে হাওদার বলছে স্যার আমার প্রবলেম আছে, ওকে প্রত্যেকে হচ্ছে আমরা মেনশন করি, প্রত্যেকে ফ্রেন্ডদেরকে মেনশন করি, প্লাস হচ্ছে আমাদের এই ক্লাসটা শেয়ার করি একটু কাইন্ডলি। ওকে, প্রত্যেকে যারা যারা আছে প্রত্যেকে আমাদের ক্লাসটা আমরা শেয়ার করি ভাইয়া, প্রত্যেকে করি। ওকে, সো আমরা হচ্ছে আর লেট করব না, আমরা এখনই আমাদের ক্লাসটি স্টার্ট করব। আমাদের আজকের টপিক হচ্ছে আর্থিক বিবরণী কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় যেগুলো প্রায়শই আমাদের পরীক্ষায় আমাদেরকে হচ্ছে ঝামেলায় ফেলে দেয়। আমরা প্রত্যেকে জানি হচ্ছে, আমি কিছু প্রেক্ষাপট নিয়ে আগে বলি, কেমন কিছু প্রেক্ষাপট নিয়ে বলি। আমরা জানি আর্থিক বিবরণীর তথ্যগুলোর হচ্ছে আমরা সোর্সগুলো হচ্ছে 2 জায়গা থেকে আমরা পাই, একটা হচ্ছে রেওয়া মিল থেকে, একটা হচ্ছে সমন্বয় থেকে। ওকে ওকে, এখন দেখেন রেওয়া মিলের যে জিনিসগুলো আমরা জানি সেগুলো কয়বার বসে স্যার? রেওয়া মিলের টপিকগুলো প্রত্যেকেই ইনস্ট্যান্ট আমার সাথে উত্তর দেবেন। রেওয়া মিলগুলো হচ্ছে 1 বার বসে, আর সমন্বয় টপিকগুলো হচ্ছে 2 বার বসে, তাই তো? সো এখন আমরা দেখব এমন কিছু সমন্বয় যেগুলো আমাদেরকে সব সময় হচ্ছে প্রবলেম, আমাদের নাফিস তাসনিম বলছে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওকে ওকে। সো আমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বলবো, একদম প্রত্যেকে আমার সাথে কথা বলতে হবে। কথা বললেও আপনি যত বেশি কথা বলবেন তত বেশি হচ্ছে আপনার পড়াটা তত বেশি হচ্ছে ইফেক্টিভ হবে। ওকে, সো দেখেন আর্থিক বিবরণী গুরুত্বপূর্ণ, সকল গুরুত্ব। এখন আমরা দেখবো আর্থিক বিবরণীতে মেইনলি কলেজে এই কথাগুলো আমরা সকলেই জানি, তাই না? প্রত্যেকে আমরা কথাগুলো জানি। কি বলছে? আর্থিক বিবরণী তথ্যগুলো 2টি উৎস থেকে পাওয়া যায়, একটা হচ্ছে কি রেওয়া মিল যেটা 1 বার বসে, আর হচ্ছে সমন্বয়গুলো 2 বা ততোধিকবার বসে। ওকে, সো আমরা সকলে জানি। এখন দেখবেন আমরা দেখব আর্থিক বিবরণীর যে গুরুত্বপূর্ণ টপিক এগুলো হচ্ছে কোনগুলা, সমন্বয়গুলো হচ্ছে কোনগুলোতে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। অনেক ধরনের সমন্বয় আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, অথবা আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, যারা যারা আমরা ক্লাসটা করতেছি তারা যদি হচ্ছে কাদের কোনো প্রশ্ন থাকে আর্থিক বিবরণী রিলেটেড, আমি ইনশাল্লাহ আর্থিক বিবরণী আরও বেশ কয়েকটা ক্লাসে নেওয়ার ট্রাই করবো আর্থিক বিবরণীর উপর, এবং আপনারা জানাবেন আপনাদের আর্থিক বিবরণীর উপর কোনো ক্লাস প্রয়োজন আছে কিনা। আজকের এই টপিকটা হচ্ছে আমরা মেইনলি সমন্বয়ের উপর, আজকে আমরা বিশদভাবে সমন্বয় নিয়ে আলোচনা করব। সো কেউ যদি কোনো প্রশ্ন থাকে আর্থিক বিবরণী রিলেটেড, সমন্বয় অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ সমন্বয়ের মধ্যে হচ্ছে কি কি পড়তে পারে। আমার দেখার মধ্যে মনে হয় স্টুডেন্টরা এই বিষয়গুলোতে মেবি হচ্ছে তারা প্রবলেম ফেস করে। একটা হচ্ছে অবলোপন বা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, কুরিন এবং কুরিন সঞ্চিতি, তারপর দেখেন সমাপনী মজুত পণ্য ও আগুনে বিনষ্ট পণ্য, এরপরে বকেয়া ও অগ্রিম, এরপরে বিনিয়োগ ও ঋণের সুদ নির্ণয়ের তারিখ, ক্রয় ও বিক্রয় ভ্যাট, বিক্রয় বা ফেরত সত্ত্বে বিক্রয়, চালানি কারবারে প্রেরিত পণ্য, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের পণ্যের উত্তোলন, অব্যবহৃত সাপ্লাইস ও মনিহারি। আচ্ছা বলুন তো, এখানে যে 10টা টপিক দিছি আসলে বলুন তো এগুলো আসলে কি ইম্পর্টেন্ট কিনা ভাই? বলুন তো আসলে এই টপিকগুলো ইম্পর্টেন্ট কিনা? বলুন তো এগুলো তো আসলে আপনারা হচ্ছে প্রবলেম ফেস করেন কিনা স্যার? বলুন তো একটু কাইন্ডলি বলুন তো, কার কোথায় এখানে 10টার মধ্যে কার কোনটার প্রবলেম আছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো, কার কোনটাতে প্রবলেম আছে প্রত্যেকে জানান তো। প্রত্যেকে কথা বলতে হবে স্যার। হ্যাঁ, আমরা প্রত্যেকে হচ্ছে যারা ক্লাসটা দেখতেছি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা এখনো মেনশন করি নাই। দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে হচ্ছে ক্লাসগুলো নিচ্ছি। সো আপনারা যখন অনেকগুলো মানুষ ক্লাসটা দেখবে, অনেকজন হচ্ছে শিখতে পারবে, তখন আমাদের যারা আমরা পড়াই আমাদের কাছে একটা হ্যাপিনেস মানে কাজ করে। সো একটু প্লিজ সবার কাছে হাম্বল রিকোয়েস্ট হচ্ছে আপনারা সকলে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে একটু মেনশন করে দেন আপনাদের ফ্রেন্ডদেরকে, তারপর হচ্ছে শেয়ার করেন আপনারা বলে, আমরা যেন অনেকগুলো মানুষ হচ্ছে কি করতে পারে আমাদের ক্লাসটা দেখতে পারে। আর তাছাড়া একটা বিষয় হচ্ছে আপনারা চাইলে আপনাদের হচ্ছে ফ্রেন্ডসদের যে গ্রুপগুলো আছে যারা কমার্সে পড়ে, অথবা আপনাদের কলেজ গ্রুপ, অথবা হচ্ছে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে একটু শেয়ার করতে পারেন চাইলে, প্রত্যেকে যাতে করে ক্লাসটা একসঙ্গে করতে পারে, কেমন? ওকে, আমার এই প্রবলেম। ওকে স্যার বলুন তো আপনার কোথায় কোথায় প্রবলেম আছে একটু সবাই বলুন তো, এখানে 10টার মধ্যে কার কোনটাতে কয় নাম্বারের প্রবলেম আছে একটু সবাই
কারণ আমি দেখতে চাচ্ছি আমি যে আলোচনা করবো কোনটাতে হচ্ছে আমার প্রবলেম, স্টুডেন্টদের প্রবলেম, সেটা আমাকে দেখতে হবে না। রাকিবুল হাসান হচ্ছে অল প্রবলেম স্যার। ওকে, সবাই বলেন তো এখানে কোনটাতে প্রবলেম আছে, কার কার বেশি প্রবলেম আছে, কোথায় কোথায় একটু বলেন তো সবাই। ওকে ওকে স্যার, এজেস 24, ইকোনমিক্স টার্গেট A+ বেচ কোর্সটা কিনতে চাই। ওকে, অবশ্যই যদি আপনি কিনতে চান অবশ্যই আপনি আমাদের অফিসের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের অফিসিয়াল নাম্বারটাতে আপনি কল দিবেন। কল দিলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাদের হচ্ছে অ্যাডমিশন প্রসেসটা। ক্লিয়ার? ওকে ওকে, প্রত্যেকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, আমরা প্রত্যেকে হচ্ছে ওকে, আমাদেরকে বলেন তো এখানে কার কার কোনটাতে প্রবলেম আছে স্যার, বলেন তো কোনটাতে কার কার প্রবলেম আছে। ওকে, এবার দেখেন স্যার, প্রথম যেটা আমরা পাই সেটা হচ্ছে অবলোপন বা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আমরা প্রথমে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, সবাই একটু ঠান্ডা মাথায় একটু আমার সাথে একটু দেখার ট্রাই করুন, সবাই একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, আমরা একটু জিনিস খেয়াল করেন, বিজ্ঞাপন কি স্যার, কি বলছে সবাই বলতেছে স্যার সবটাতে প্রবলেম আছে, সবটাতে প্রবলেম আছে। আহা কি সমস্যা। ওকে, একটু খেয়াল করি, বিজ্ঞাপন মানে কি আমরা সবাই জানি, বিজ্ঞাপন মানে হচ্ছে আপনার কোম্পানির প্রচারণার জন্য যে কস্টটা করতে হয় এটাকে বলা হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমাদের জন্য একটা খরচ, ঠিক আছে, বিজ্ঞাপন আমাদের জন্য একটা খরচ। এখন কখনো কখনো কোম্পানিগুলো বিজ্ঞাপনগুলো হচ্ছে অগ্রিম বা অতিরিক্ত দিয়ে দেয়। তাইলে আমরা জানি অগ্রিম বা অতিরিক্ত দিলে কখনোই খরচ সম্পদ থেকে খরচে পরিণত হয়। যেমন মনে করেন যে বিজ্ঞাপন হচ্ছে আপনি 1 লক্ষ টাকা প্রদান করলেন, ওখান থেকে আপনি হচ্ছে মানে 2 বছরের জন্য 1 লক্ষ টাকা প্রদান করলেন। তাহলে স্যার বলেন তো এই বছরের জন্য কত হাজার টাকা, আগামী বছরের জন্য কত হাজার টাকা, একটু কাইন্ডলি সবাই জানান তো, যারা যারা ক্লাসটা দেখতেছেন সবাই জানান, একটু সবাই কথা বলেন। হ্যাঁ বলেন তো, যদি 2 বছরের জন্য 1 লক্ষ টাকা প্রদান করে তাহলে হচ্ছে এই বছরের জন্য কত? এনিওয়ান ফ্রম সিলেট? ওকে ওকে, তাহলে বলুন তো এই বছরের জন্য কত, পরবর্তী বছরের জন্য কত? একটু সবাই দ্রুত জানান তো স্যার, দ্রুত একটু সবাই দ্রুত জানাবেন তো। হ্যাঁ স্যার, একটু সবাই কথা বলতে হবে না। এই বছরের জন্য স্যার দেখেন, এই বছরের জন্য হচ্ছে 50,000 টাকা, আর যেটা আগামী বছরের জন্য কিন্তু খরচটা আমি অগ্রিম করে ফেলছি সেটা হচ্ছে পরবর্তী বছরের জন্য। তাহলে 50,000 টাকা এই বছরের জন্য আর 50,000 টাকা হচ্ছে কি পরবর্তী বছরের জন্য। তাহলে স্যার খেয়াল করুন তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে হচ্ছে আমাদের যে বিজ্ঞাপনটা কিন্তু 2 ভাগে বিভক্ত, তাই না? ওকে, এই বছরের জন্য 1 লাখ টাকা। ওকে, রিফাত হোসেন, আচ্ছা ভাইয়া লেট করে ফেললাম। ওকে, সমস্যা নেই, একটু ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে স্যার খেয়াল করুন তো, এই বছরের জন্য 50,000 টাকা, পরবর্তী বছরের জন্য কত? 50,000 টাকা। তাহলে স্যার দেখেন তো আমাদের বিজ্ঞাপনটা কয় ভাগে বিভক্ত থাকে স্যার বলুন তো? আমাদের বিজ্ঞাপনটা হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি অবলোপন আর একটা হচ্ছে কি বিলম্বিত। ক্লিয়ার স্যার? তাহলে আমাদের বিজ্ঞাপনটা কয় ভাগে বিভক্ত থাকে? আমাদের বিজ্ঞাপনটা হচ্ছে 2 ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে অবলোপন, একটা হচ্ছে বিলম্বিত। এখন অবলোপন মানে কি, মানে হ্রাস পাওয়া না? তাহলে এই যে আমি একটু আগে বললাম বিজ্ঞাপন 1 বছরের জন্য, 2 বছরের জন্য 1 লক্ষ টাকা, তাহলে 50 করে, এই যে 50,000 টাকা এই বছরের জন্য, তার মানে এটা শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী বছর 50,000 টাকা, যেটা এই বছরের জন্য এটাকে বলা হয় কি অবলোপন, যেটা পরবর্তী বছরের জন্য এটাকে বলে বিলম্বিত। সবাইকে আমরা বুঝতে পেরেছি স্যার? তাহলে খেয়াল করুন এখানের মধ্যে কি হবে, দেখেন তাহলে অবলোপন মানে কি, যেটা নিঃশেষ হয়ে যাওয়া, আর বিলম্বিত মানে কি, যেটা অবশিষ্ট রয়েছে। আর আমরা জানি যেটা নিঃশেষ হয়ে যায় সেটাকে কি বলে স্যার বলেন তো? যেটা নিঃশেষ হয়ে যায় সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ব্যয়। আর যেটা হচ্ছে থেকে যায়, যেখান থেকে পরবর্তীতে আমি একটা সুবিধা ভোগ করতে পারবো, সেটাকে কি বলে স্যার বলেন তো? সেটাকে সম্পদ বলে। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? ওকে, সো তাহলে আমরা একটু মাথায় রাখতে হবে কি, এখন অবলোপন মানে হচ্ছে যেটা এ বছরের জন্য, মানে যে বিজ্ঞাপনের অংশটা, বিজ্ঞাপনের 2টা অংশ, একটা অংশ হচ্ছে এই বছরের জন্য আর একটা অংশ পরবর্তী বছরের জন্য। যেটা এই বছরের জন্য সেটা হচ্ছে অবলোপন, আর যেটা যে অংশটা পরবর্তী বছরের জন্য সেটা হচ্ছে কি বিলম্বিত। সো
আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে কি দেখেন, যেটা ব্যয় বলুন তো স্যার, ব্যয় কোথায় বসে, একটু বলুন তো। ব্যয় বসে হচ্ছে আয় বিবরণীতে। ক্লিয়ার? তাহলে স্যার বলুন তো আমাদের অবলোপনের কাজ কোথায়? আয় বিবরণীতে। তারপর যেটা সম্পদ কোথায় বসে স্যার বলুন তো? সম্পদ কোথায় বসে একটু সবাই বলুন তো, সম্পদ কোথায় বসে? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের টপিকটা, আমাদের প্রত্যেকের একদম খুব ভালো করে মাথায় রাখতে হবে। বলুন তো সম্পদ কোথায় বসে স্যার? সম্পদ বসে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে, তাই না স্যার? তাইলে বিলম্বিত যে বিজ্ঞাপনটা ওটা বসবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর অবলোপনের অংশটা বসবে আয় বিবরণীতে। আমরা কি প্রত্যেকে স্যার ক্লিয়ার? আমরা কি প্রত্যেকে কথাটা বুঝতে পারছি স্যার? বলুন তো বুঝতে পারছি কিনা প্রত্যেকে? ওকে গুড, প্রত্যেকে ভেরি গুড। যারা যারা কমেন্ট করতেছেন অথবা হচ্ছে আমাদের সাথে ইন্টারাকশন আছেন প্রত্যেকে হচ্ছে আমাদেরকে বলবেন, কেমন? ওকে, তাহলে আমরা ক্লিয়ার এই জিনিসটা। সাপোজ আমরা হচ্ছে একটা 1 লক্ষ টাকা বিজ্ঞাপন হিসেবে নিলাম, এখানে সবাই একটু খেয়াল করেন, 1 লক্ষ টাকা বিজ্ঞাপন হিসেবে নিলাম, 1 লক্ষ টাকা নিলাম স্যার। এখান থেকে বিজ্ঞাপনটা এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা বিষয় মনে পড়ছে, একটু বলি। যারা হচ্ছে এইচএসসি 25 আছেন, অর্থাৎ 2025 সালে শিক্ষার্থী আছেন, তারাও ক্লাসটা করতে পারবেন। কারণ আমাদের ক্লাসটা আমি এমনভাবে নিচ্ছি, ট্রাই করতেছি যাতে করে এখানে বেসিক থেকে, এখানে একদম অ্যাডভান্স বা প্রো লেভেলে পড়ানো হচ্ছে না। সো প্রত্যেকে হচ্ছে ক্লাসটা বুঝতে পারবে ইনশাল্লাহ। সো প্রত্যেকে ক্লাসটা চাইলে অ্যাটেন্ড করতে পারেন। সো আপনারা যারা হচ্ছে এইচএসসি 24 আছেন, তারা আপনাদের যারা জুনিয়র আছে, ইমিডিয়েট জুনিয়র, তাদেরকে আপনারা চাইলে মেনশন করতে পারেন, সো দ্যাট তারাও ক্লাসটা করতে পারে, কেমন? ওকে, আমরা দেখতে পাচ্ছি কি আমি 1 লক্ষ টাকা হচ্ছে বিজ্ঞাপন হিসেবে নিলাম। এখন সাপোজ এই 1 লক্ষ টাকাটা হচ্ছে আমরা 5 বছরের জন্য লিখলাম। কয় বছরের জন্য? আচ্ছা একটু আমি চাটা খেয়ে নিই। হ্যাঁ, ওকে, ওকে। সো দেখেন, সাপোজ আমাদের এখানের মধ্যে আমরা 1 লক্ষ টাকা নিলাম। এই 1 লক্ষ টাকা সাপোজ আমরা 5 ভাগে বিভক্ত করলাম। তাহলে স্যার বলুন তো প্রত্যেকটা ভাগে কত করে পড়বে? প্রত্যেকটা ভাগে কত করে পড়বে বলুন তো? প্রত্যেকটা ভাগে কত করে পড়বে? 20,000 20,000 20,000 20,000 20,000। ক্লিয়ার? এখন দেখেন স্যার, আমরা একটু সবাই বোঝার চেষ্টা করি, আমাদের না বুঝলে আমরা প্রশ্ন করবো, কেমন? মনে করেন যে আমাদের 1 লক্ষ টাকা, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে যে আমরা একটু সলভ করি যে কিভাবে ক্লাসটা আমরা প্রবলেমটা সলভ করবো, কেমন? খেয়াল করেন, এই যে উদাহরণ হিসেবে দেখেন রে আমলে দেওয়া আছে কত টাকা আছে দেখেন তো, বিজ্ঞাপন 20,000 টাকা। খেয়াল করেন, এই যে আমি যদি আপনাকে আরো একটা প্র্যাকটিক্যালি আরো বুঝে, খেয়াল করেন, মনে করেন যে এই 1 লক্ষ টাকাটা হচ্ছে আমার বিজ্ঞাপন, এটা 5 বছরের জন্য। তাহলে স্যার বলুন তো সবাই আমাকে প্রত্যেকে হচ্ছে আমাকে উত্তর দিবেন, প্রত্যেকে উত্তর দিবেন। এই 1 লক্ষ টাকাটা 5 বছরের জন্য। তাহলে স্যার বলুন তো এখানের মধ্যে প্রত্যেক বছরে কত করে পড়বে বলুন তো? প্রত্যেক বছরে 20 20 20 20 20 করে যাবে না? এবার দেখেন তো, তাহলে স্যার এই বছরে যেটা, এই বছরে কত হাজার টাকা বলুন তো? এই বছরে কত হাজার টাকা? এই বছরে 20,000 টাকা না? এই 20,000 টাকা এই বছরের না? তাহলে স্যার এই যে এই বছরের যেটা খরচ হয়ে গেছে এটাকে কি বলে স্যার বলুন তো? আর যেটা এখন, যেগুলো এখনো খরচ হয় নাই পরবর্তীর জন্য, এটাকে কি বলে বলুন তো একটু সবাই? 20,000 টাকা, এখানে দেখেন একদিকে আছে 20,000 টাকা, আর একদিকে 20 20 এরকম 4 বার হয়ে কত 80,000 টাকা। এই 80,000 টাকা কি বলে বলুন তো? আর 20,000 টাকা কি বলে একটু সবাই বলবেন, একদম সবাই, সবাই বলুন তো স্যার। এই 20 20 এগুলাকে কি বলে? আর এই 20 এটাকে, এই যে 40 এটাকে কি বলে? আর এটাকে কি বলে? একটু কাইন্ডলি সবাই বলুন তো। 80,000 টাকা কি বলে? আর এখানে 20,000 টাকাকে কি বলবো আমরা বলুন তো? একটু কাইন্ডলি সবাই দ্রুত একটু বলুন তো। 20,000 টাকা অবলোপন আর 80,000 টাকা বিলম্বিত। মাশাআল্লাহ, ওকে। আর আর বাকিগুলো, বাকিরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 স্যার। এরপরে আর বাকিটা কি বলুন তো স্যার? এরপরে আর কি হবে? 20,000 টাকা অবলোপন, যেটা খরচ হয়ে গেছে সেটা অবলোপন, আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে বিলম্বিত। মাশাআল্লাহ নুরাইয়া, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে
গুড। আর বাকিরা 20,000 টাকা বলে এটা ওটাই আছে। ওকে, তাহলে স্যার খেয়াল করুন তো, এটা হচ্ছে কি অবলোপন, আর এটা বসবে কোথায় বলুন তো? এটা বসবে হচ্ছে আর্থিক অবস্থা, এটা বসবে আয় বিবরণীতে। 80,000 টাকা বসবে কোথায়? আর্থিক অবস্থা বিবরণীতে। ভেরি গুড। কখন শুরু হলো ক্লাস? স্যার ক্লাস শুরু হয়েছে 7টা থেকে স্যার। আমাদের প্রত্যেকদিন সোমবার আর বুধবার অ্যাকাউন্টিং লাইভ ক্লাস হয় 7টা থেকে, তো সবাই এটা মাথায় রাখবেন, কেমন? ওকে, তাহলে আমরা স্যার একটা উদাহরণ নিই, একটু বোঝার চেষ্টা করি। 20,000 টাকা অবলোপন আর 80,000 টাকা বিলম্ব। মাশাআল্লাহ, এই তো স্যার খেয়াল করেন। তাহলে স্যার দেখেন তো, যে রেয়ামিল, যে ব্রাহ্মিলে দেওয়া আছে বিজ্ঞাপন কত হাজার টাকা? 20,000 টাকা। দেখেন সমন্বয় কি দেওয়া আছে স্যার, খেয়াল করেন সমন্বয় কি দেওয়া আছে? বিজ্ঞাপনের 2/5 অবলোপন করতে হবে। বোঝার চেষ্টা করেন স্যার, তাহলে কত মাংস? 2/5। স্যার কোয়েশ্চেন গুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আপনাকে এখন আজকের এই ম্যাথে বলছি কি 2/5 অবলোপন করতে হবে, তাহলে বিলম্বিত করতে হবে কত কত বলেন তো? তা অর্থাৎ 2/5 মানে হচ্ছে 5/2 ভাগ। এটা কি আমরা সবাই বুঝি? 2/5 মানে হচ্ছে 5/2, আর 3/5 মানে কি 5/3। 1/4 মানে কি বলুন তো? 4/1। আমরা কি সবাই এগুলো বুঝি স্যার? বলুন তো সবাই এগুলো বুঝি কিনা? তাহলে স্যার বলুন তো 2/5 মানে কি? এই যে 2/5 মানে হচ্ছে 5/2। ক্লিয়ার? এই কথাটা কি করতে হবে? অবলোপন করতে হবে। মানে হচ্ছে আমার বিজ্ঞাপনটাকে আমি 5টা ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। 5 ভাগে ভাগ করব, কেমন? ওকে, আমি এটাকে কয় ভাগে ভাগ করব স্যার? আমি এটাকে 5 ভাগে ভাগ করব, করে 2 ভাগ অবলোপন করব। কয় ভাগ স্যার? দেখেন তো আমি একটু কালার করি, কেমন? কালার করি। 2 ভাগ আমি কি করব? 2 ভাগ আমি হচ্ছে অবলোপন করব। 2 ভাগ আমি অবলোপন করব। সবাই কি বুঝতে পারতেছেন? তাহলে স্যার এই 2 ভাগ হচ্ছে অবলোপনের পার্ট। আর যদি আমি কালার পেন নিই, এই যে এই পার্টটা, এটা হচ্ছে কি বিলম্বিত। সবাই কি আমরা বুঝতে পারছি স্যার? সবাই কি আমরা বুঝতে পারছি স্যার? এটা হচ্ছে কি? এটা বিলম্বিত, এটা হচ্ছে কি অবলোপন। তাহলে স্যার আমাদের 20,000 টাকা আমরা 5 ভাগ করলে 1 ভাগে কত হয়? 1 ভাগে হয় হচ্ছে 4,000 টাকা। তাহলে 2 ভাগে কত হয়? 8,000 টাকা। তাহলে স্যার এখানে কয় ভাগ? 8,000 টাকা, কেমন? আর এখানে কয় ভাগ? এখানে হচ্ছে কত ভাগ? 12 ভাগ। এই যে 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে স্যার বলুন তো আমাদের এই ম্যাথে অবলোপন করতে হবে কয় ভাগ আর কত হাজার টাকা, আর বিলম্বিত করতে হবে কত হাজার টাকা? একটু কাইন্ডলি সবাই বলেন তো স্যার। মনে রাখবেন সমন্বয়গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট সমন্বয়গুলো। আমি একদম আস্তে আস্তে যাচ্ছি যাতে করে সবার ক্লিয়ার হয়ে যায়। ৳8,000 টাকা অবলোপন আর 12,000 টাকা বিলম্বিত। গুড, তাইলে 8,000। মাশাআল্লাহ, রিফাত হোসেন রবিন, ভেরি গুড ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ মোটামুটি অ্যাক্টিভ আছেন। বাকি যারা আছেন তাদের কি অবস্থা? ভাইয়া 2 ভাগ অবলোপন কেন করলাম? এই যে আপনাকে একটু আগে বললাম না স্যার, দেখেন এই যে বিজ্ঞাপনের 2/5 মানে কি 5/2, ঠিক আছে? অবলোপন করতে হবে কথাটা মানে হচ্ছে আমরা আমাদের বিজ্ঞাপনকে 5টা ভাগে ভাগ করব। এই যে 20,000 কে 5 ভাগ করলে 1 ভাগে 4,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা। আর ওইখান থেকে 2 ভাগ অবলোপন করব। তাহলে 2 ভাগ অবলোপন করলে কত হাজার টাকা আসে? 8,000 টাকা আসে। সবাই কি বুঝতে পারছে? 2 বার অবলম্বন করলে কত হাজার টাকা আসে? 8,000 টাকা আসে। এবার কি বলছে খেয়াল করুন। আর অবলম্বন করতে হবে কয় ভাগ? 12,000 টাকা কি করতে হবে? বিলম্বিত করতে হবে। তাহলে স্যার দেখেন 5 ভাগ যদি 2 ভাগ যদি অবলম্বন হয়, বাকি 3 ভাগ কত? বিলম্বিত। সিম্পল। তাহলে আমরা কি কথাটা বুঝতে পারছি স্যার সবাই? এবার খেয়াল করেন, আমরা যদি ম্যাথটা একটু খেয়াল করি এখানের মধ্যে, তো এখানে ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো এখন তো এই যে এখানে দেখেন ভালো করে খেয়াল করুন। এই যে আমরা আই বিমতে কিভাবে সলভ করব খেয়াল। তার মানে স্যার দেখেন তো বিজ্ঞাপন অলওয়েজ 2 ভাগে বিভক্ত থাকে। কয় ভাগে বিভক্ত থাকে স্যার বলুন তো? বিজ্ঞাপন একটু মাথায় রাখতে হবে। কয় ভাগে বিভক্ত থাকে? 2 ভাগে বিভক্ত থাকে। দেখেন ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন স্যার, এই বিষয়টা ইম্পর্টেন্ট। বিজ্ঞাপন 2 ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে কি অবলোপন, একটু আগে দেখিয়েছিলাম, আর একটা হচ্ছে কি বিলম্বিত।
বিলম্বিত। এটা হচ্ছে কি অবলোপন আর এটা হচ্ছে কি বিলম্বিত। তাহলে স্যার খেয়াল করুন তো এই বিজ্ঞাপনের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে অবলোপন, একটা হচ্ছে বিলম্বিত। তাহলে আমি যদি বিজ্ঞাপন থেকে অবলোপন মাইনাস করি তাহলে কি পাবো? বিলম্বিত পাবো। আবার বিজ্ঞাপন থেকে বিলম্বিত মাইনাস করলে কি পাবো? অবলোপন পাবো। তাহলে স্যার একটু ঠান্ডা মাথায় দেখেন তো আমাদের আয় বিবরণীতে কোনটার প্রয়োজন? আয় বিবরণীতে অবলোপনের প্রয়োজন। তাহলে আয় বিবরণীতে কি করতে হবে? বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা মাইনাস করতে হবে। বুঝতে পারছেন? এবার দেখেন আর্থিক অবস্থা বিবরণীতে কিসের প্রয়োজন? সম্পত্তির অংশ। আর এখানে সম্পত্তির অংশ কোনটা? বিলম্বিত। তাহলে কি করতে হবে? এখানে আমাদের বিজ্ঞাপন থেকে অবলোপনটা মাইনাস করতে হবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? সবাই কি বুঝতে পেরেছি টপিকটা? তাহলে এখন কি করতে হবে স্যার দেখেন তো, এই যে আয় বিবরণী বিজ্ঞাপন 2 লক্ষ টাকা, এখানে সাপোজ এখানে কয় লাখ টাকা? আচ্ছা এখানে 2 লক্ষ টাকা, উনি ভুল লিখছে, এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। 2 লক্ষ টাকা কেমন? এটাকে আমরা 2 লক্ষ টাকা পাবি, কেমন? 2 লক্ষ টাকা পাবি সাপোজ। এখানে আমরা এটাকে 2 লক্ষ টাকা ভাবি স্যার, 2 লক্ষ টাকা, কেমন? এটা 2 লক্ষ টাকা হবে। আমি একটু লিখে দিই এখানে, এটা সাপোজ এটাকে 2 লক্ষ টাকা পাবেন, কেমন? 2 লক্ষ টাকা পাবেন। ওকে স্যার খেয়াল করুন তো এখন আমরা কি করবো একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। এখানে মধ্যে দেখেন আয় বিবরণী বিজ্ঞাপন কত হাজার টাকা? বিজ্ঞাপন 2 লক্ষ টাকা। এবার দেখেন আমার প্রয়োজন কি? অবলোপন। তাহলে অবলোপন কয় ভাগ করতে হবে? 2 ভাগ অবলোপন করতে হবে। তাহলে 2 লক্ষকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে? 4000 টাকা। 4000 টাকা 2 দিয়ে গুণ করলে অবলোপন বের হবে। সরি আমার এখন অবলোপন, তাহলে বিলম্বিত মাইনাস করতে হবে। তাহলে দেখেন তো আমার লাগবে কি এখন? অবলোপন। এটা কি বেরিয়েছে? এটা হচ্ছে কি? এটা বেরিয়েছে অবলোপন। এটা কি বেরিয়েছে স্যার? এটা বেরিয়েছে অবলোপন। স্যার বুঝতে পারছেন সবাই? তাহলে এখন তো আমার দরকার কি? এখন অবলোপন। তাহলে আমাকে কি করতে হবে এখন? এই বিজ্ঞাপন থেকে কি মাইনাস করতে হবে? আমাকে এখন বিলম্বিত মাইনাস করতে হবে। তাহলে বিলম্বিত কয় ভাগ? অবলোপন যদি 2 ভাগ হয়, বিলম্বিত 3 ভাগ, তাহলে কি করতে হবে? এই 3 ভাগটা মাইনাস করলাম, 1,20,000 টাকা। তাহলে কত বের হয়? অবলোপন 80,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? এবার দেখেন সিমিলারলি আর্থিক অবস্থা বিবরণীতে এটা আমাদের সলিউশনটা কিভাবে হবে দেখেন তো। দেখেন বিজ্ঞাপন আবার 2 লাখ টাকা লিখছি স্যার। বলুন তো আর্থিক অবস্থা বিবরণীতে আমরা কি আমাদের কি লাগবে? আর্থিক বিবরণীতে আমাদের লাগবে হচ্ছে কি? আমাদের ধরতে হবে কি এখানে আমাদের এটা কি বের হয়েছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিলম্বিত বের হলো। কি বের হলো? বিলম্বিত বের হলো। তাহলে স্যার বলুন তো কি করতে হবে? এখানে আমাকে বিজ্ঞাপন থেকে অবলোপন মাইনাস করতে হবে। এখন সবাই কি বুঝতে পারছেন? বিজ্ঞাপন থেকে অবলোপন মাইনাস করবো আমি এখন। এই বিজ্ঞাপন থেকে অবলোপনটা মাইনাস করলাম, মাইনাস করলে আমার কি বের হবে? বিলম্বিত। তাহলে দেখেন আমার এখানে কি বলে সমন্বয়ে অবলোপন 2 ভাগ ছিল, তাহলে বিলম্বিত 3 ভাগ অলরেডি এখানে বের করছি। এই যে এখানে অবলোপন কত ভাগ বেড়েছে? তো 80,000 টাকা। এই 80,000 টাকা যদি আমি মাইনাস করি এখানে আমার কি বের হবে? এখানে এটা 1,20,000 হবে। এখানে 1,20,000 বিলম্বিত 1,20,000 টাকা। আমরা কি সবাই বুঝতে পারছি স্যার এটা? স্যার প্রত্যেকেই কি আমরা টপিকটা বুঝতে পারছি? মনে করেন যে স্যার দেখেন এই টপিকগুলো সবাই হচ্ছে ম্যাথ পারবে, কিন্তু হচ্ছে এই টপিকগুলোতে আমরা সবাই হচ্ছে আটকাই যাব, তখন আমরা ম্যাথটা আর সলভ করতে পারবো না। ঠিক আছে? সো আমাদের প্রত্যেকের হচ্ছে ম্যাথটা ভালো করে পারতে হবে। ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা নেক্সট আমাদের টপিক যেটা সেটা হচ্ছে এটাতে যাই। নেক্সট টপিক কোনটা বলুন তো? নেক্সট টপিক হচ্ছে কি? পণ্য উত্তোলন। আমরা এটা সবাই জানি তাই না? পণ্য উত্তোলনটা আমরা সবাই জানি না বলুন তো? এটা জানি কিনা সবাই? পণ্য উত্তোলনটা আমরা সবাই জানি কিনা বলুন তো? পণ্য উত্তোলনটা আমরা সবাই জানি তো না স্যার? ওকে স্যার খেয়াল করুন তো, পণ্য আমরা জানি পণ্য 2টা মূল্যে উত্তোলন করা যায়। একটা হচ্ছে কি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা যায়, আর একটা হচ্ছে কি বিক্রয় মূল্যে পণ্য। একটা কি স্যার বলুন তো? একটা হচ্ছে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা যায়, আর একটা হচ্ছে কি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা যায়। কি কি বলুন তো? একটা হচ্ছে কি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এটা হচ্ছে এটা নিয়ে বেশি কথা বলবো না। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। দেখেন স্যার যদি সমন্বয় দেওয়া থাকে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে সেটা ক্রয় থেকে একবার মাইনাস যাবে। ঠিক আছে? এরপর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বললে তাহলে দেখেন খুবই ইম্পর্টেন্ট,
বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয়ের সঙ্গে যোগ হবে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই জায়গায় আমাদের বুঝতে হবে। স্টার মার্ক দেন এখানে, স্টার মার্ক দেখেন। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে ক্রয় থেকে মাইনাস হয়, কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয়ের সঙ্গে যোগ হয়। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে ক্রয় থেকে মাইনাস যায়, কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয়ের সঙ্গে কি হয়? যোগ হয়। ক্লিয়ার? এবার দেখেন আরেকটা কি করতে হবে, এই যে ক্রয় মূল্য থেকে মাইনাস হবে, উত্তোলনের সঙ্গে যোগ হবে। এখানে সেম কি হবে? উত্তোলনের সঙ্গে যোগ হবে আর বিক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে। তাহলে স্যার দেখেন, বিক্রয় মূল্যে উত্তোলন করলে বিক্রয়ের সঙ্গে যোগ হবে, উত্তোলনের সঙ্গেও কি হবে? যোগ হবে। আর ক্রয় মূল্যের পণ্য উত্তোলন করলে কি হবে বলেন তো স্যার? ক্রয় থেকে মাইনাস হবে, উত্তোলনের সাথে যোগ হবে। আমরা কি তার মানে উত্তোলনের সাথে দুই দিকেই যোগ, শুধুমাত্র ক্রয় মূল্য করলে ক্রয় থেকে মাইনাস হবে, বিক্রয় মূল্য করলে বিক্রয় থেকে মাইনাস হবে। আমরা কি সবাই বুঝতে পারছি স্যার? বলেন তো এই টপিকটা সবাই এটা বুঝছে কিনা স্যার? বলেন তো সবাই বুঝছে কিনা? দেখেন এগুলো একদম সহজ জিনিস, আমরা এখানে একদম সহজ কঠিন সবগুলো সমন্বয় ইনশাল্লাহ পারবো, মানে শেখার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, দেখেন এরপরে স্যার কি আছে দেখেন তো, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে উনি আনছে এগুলা, আচ্ছা আনছে তো, যাক আনছে, গুড। এটা নিয়ে একটু কথা বলতে হবে, বেশ ভালোই কথা বলতে হবে। ওকে, আমরা এখানে একটু দেখি, একটু সবাই হচ্ছে আমরা যারা যারা আছি তাদেরকে আবার একটা জিনিস দেখি, যারা যারা আছি প্রত্যেকে দেখি তো আমরা দুইজনকে হচ্ছে মেনশন করি, দুইজনকে করে আমরা মেনশন করি। একটু কাইন্ডলি দেখেন তো, যারা আছে আমরা প্রত্যেকে হচ্ছে একটু মেনশন করি আমাদের ফ্রেন্ডদেরকে। প্রত্যেকে হচ্ছে আমরা দেখি তো মেনশন করা ট্রাই করি তো আমাদের ফ্রেন্ডদেরকে, যারা যারা আছে প্রত্যেকে মেনশন করি তো। আর আমরা প্রত্যেকে হচ্ছে খাতা কলম নিয়ে বসি, কারণ হচ্ছে এখনের টপিকটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন একটু খুবই ইম্পর্টেন্ট ভাই, খেয়াল করুন। ওকে, ওকে স্যার খেয়াল করেন, আমরা এখন একটু দেখি, খেয়াল করেন কি বলছে, বকেয়া ও অগ্রিম। এটাকে আমরা জানি, দেখেন বকেয়া অগ্রিম নিয়ে আমাদের অনেক সময় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। দেখেন আয় এবং ব্যয় প্রত্যেকটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। খেয়াল করেন, আয় অগ্রিম, আয় দুই প্রকার, একটা হচ্ছে অগ্রিম আয় আর একটা হচ্ছে কি বকেয়া আয়। সবাই একটু খেয়াল করেন, একদম ভালো করে খেয়াল করেন। একটা আয় কি, আয় দুই প্রকার, এটা আমাদের অনেকের মনে, এই টপ মনে রাখবেন। এই টপিকটা আপনার শুধুমাত্র এখানে না, এই টপিকটা আপনার অনেক জায়গায় কাজে লাগবে। আপনার রেওয়া মিলে কাজে লাগবে, আপনার কার্যপত্রে বেশি কাজে লাগবে, রেওয়া মিলে বেশি কাজে লাগবে, কারণ ওখানের মধ্যে চলতি সম্পদ তার স্থায়ী সম্পদ বের করতে, কার্যপত্রের মধ্যে হচ্ছে সম্পদ ব্যয়ের ভিত্তিতে হচ্ছে কার্যপত্র আমাদের সমন্বয় জবাবগুলো দিতে হয়। সো সব জায়গায় কাজে লাগবে, একটু কষ্ট করে একটু সবাই একটু আমরা দেখি। দেখেন দেখেন স্যার কি বলছে এখানে, দেখেন তাহলে আয় দুই প্রকার, একটা হচ্ছে কি অগ্রিম আয় আর একটা হচ্ছে কি বকেয়া আয়। সিমিলারলি ব্যয়ও দুই প্রকার, একটা হচ্ছে কি অগ্রিম ব্যয় আর একটা হচ্ছে কি বকেয়া আয়। স্যার আমাকে সবাই বলুন তো অগ্রিম আয় আমাদের হিসাবের শ্রেণী কয়টা বলুন তো? হিসাবের শ্রেণী হচ্ছে পাঁচটা, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই যে অগ্রিম আয় এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে? বকেয়া আয় কোন শ্রেণীর মধ্যে পড়ে? একটু সবাই বলুন তো অগ্রিম আয় কোথায় পড়ে আর বকেয়া আয় কোথায় পড়ে? একটু সবাই বলুন তো, স্যার বলুন তো অগ্রিম আয় কিসের মধ্যে পড়ে আর বকেয়া? সবাইকে বলতে হবে, একদম সবাইকে ভালো করে একটু দেখেন তো, অগ্রিম আয় কিসের মধ্যে পড়ে আর বকেয়া আয় কিসের মধ্যে পড়ে? এটা কি সম্পদ, এটা কি আয়, দায়, মালিক, কোনটা স্যার একটু বলুন তো সবাই। অগ্রিম আয় দায়, বকেয়া আয় সম্পদ। সবাই একটু, সবাইকে আমরা এটা জানি। ওকে, তাহলে একটু মাথায় রাখতে হবে কি অগ্রিম আয়। স্যার এটা একটু মাথায় রাখবেন, অগ্রিম আয় কি বলুন তো? আয় যখন অগ্রিম হয় তখন সেটা দায় হয়। তার কারণ হচ্ছে আপনি কাউকে সেবা না দিয়ে বা পণ্য না দিয়ে তার থেকে আপনি আগাম অর্থটা নিয়ে নিলেন, তাহলে ভবিষ্যতে আপনি তাকে সেবা দিতে হবে, পণ্য দিতে হবে, তো আপনি এটা দিতে বাধ্য। এই জন্য অগ্রিম আয় কি দায়। আর বকেয়া আয় কি স্যার বলুন তো? যে অর্থাৎ আপনি সেবা প্রদান করছেন কিন্তু কি এখনো আপনি সেবা প্রদান করে ফেলছেন কিন্তু আপনি এখনো তাকে কি দেন নাই, এখনো তাকে সেবা প্রদান করছেন কিন্তু আপনি
তো সে এখন আপনাকে টাকাটা দেয় না, তাহলে ভবিষ্যতে টাকাটা পাবেন। আর তাহলে কি করতে হবে, এই জন্য বকেয়া কি হবে স্যার বলুন তো, বকেয়ায় সম্পদ হবে। কেমন? বকেয়ায় সম্পদ হবে। ক্লিয়ার স্যার? ওকে, এরপরে স্যার আমরা একটু সবাই দেখি তো এখানের মধ্যে এগুলো একটু মাথায় রাখতে হবে। স্যার বলুন তো তাহলে অগ্রিম আয় দায়। ভেরি গুড। রাফিয়া নুরা বলছে, উত্তর দিয়েছে, মুনতাহা আলম উত্তর দিয়েছে, তারপর রিয়াদ উত্তর দিয়েছে, রিফাত দিয়েছে। মাশাআল্লাহ, সকলকে ধন্যবাদ ভাই। এবারে স্যার দেখেন তো কি বলছে, এই দেখেন ব্যয়। ব্যয় দুই প্রকার, একটা হচ্ছে কি অগ্রিম, আর একটা হচ্ছে কি বকেয়া। তাহলে স্যার বলুন তো ব্যয় যখন অগ্রিম হয় তখন সেটা কি হয়, আর ব্যয় যখন বকেয়া হয় তখন সেটা কি হয়? একটু কাইন্ডলি এটা বলুন তো সবাই, একটু সবাই এটা বলুন তো স্যার, ওটার আগেরটার মতো করে। ব্যয় যখন অগ্রিম হয় তখন তাকে আমরা কি বলি? তো দেখেন তো ব্যয় অগ্রিম হলে তাহলে কি হবে বলুন তো? ব্যয় অগ্রিম হলে সেটা সম্পদ হয়। কেমন? ব্যয় অগ্রিম হলে সম্পদ হয়। আর যখন ব্যয় বকেয়া হয় তখন সেটা কি হয়? দায় হয়। ব্যয় অগ্রিম হলে সম্পদ হয়, আর ব্যয় দায় বাকি হলে কি হয়? দায় হয়। অর্থাৎ ব্যয় আপনি এখনো আগে করে ফেলছেন, এটাকে কি বলে? সম্পদ বলে। ভেরি গুড, মাশাআল্লাহ। আর বকেয়া ব্যয় দায় হয়। মাশাআল্লাহ। তো আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যাদের যাদের ইম্পর্টেন্ট তারা একটু স্ক্রিনশট এসএস তুলে নেন তো স্যার। যাদের প্রয়োজন তারা একটু স্ক্রিনশট তুলে নেন তো স্যার, একটু কষ্ট করে। যাদের যাদের প্রয়োজন একটু স্ক্রিনশট তুলে নেন তো। আমরা এর পরে পেজে যাব, আমরা এটা নিয়ে কিছু প্রবলেম দেখবো ইনশাল্লাহ। এখন কিছু প্রবলেম দেখবো আমরা এখন। ওকে, সো আশা করছি আমাদের সকলের হচ্ছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা একটু এটা ক্রস করব, আমরা নেক্সট যাব। দেখেন নেক্সট কি বলছে স্যার, খেয়াল করেন। এই যে তাহলে আমরা যদি একটু দেখি এখানের মধ্যে প্রবলেম সলভটা কিভাবে স্যার, খেয়াল করেন তো। আয় বিবরণীতে কি বসে? আয় ব্যয়গুলো বসে। আর আর্থিক অবস্থার বিবরণীতে দেখেন জিনিসগুলো আমরা কিভাবে সলভ করব, খেয়াল করেন। আমার যখন আয় বিবরণীতে নর্মালি আয় আসে, দেখেন অগ্রিম আয় যখন হয় তখন ভালো করে খেয়াল করেন। আমরা জানি অগ্রিমগুলো রেওয়া মিল থেকে কি করতে হয়? অগ্রিম যে কোনো কিছু, সেটা আয় হোক বা ব্যয় হোক, অগ্রিম আয় হোক বা ব্যয়। আমরা এখন দেখবো স্যার, দেখেন এই ছকটা বোঝার জন্য একটু ইম্পর্টেন্ট। দেখেন আমরা অগ্রিম আর বকেয়াগুলো আয় বিবরণীতে আর আর্থিক অবস্থা বিবরণীতে কিভাবে সলভ হয় আমরা একটু দেখবো এখন। কেমন? একটু ভালো করে বুঝার চেষ্টা করুন। অগ্রিম আর বকেয়া আয় ব্যয়গুলো কিভাবে আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে সলভ হয় আমরা একটু দেখবো এখন। খেয়াল করুন, খেয়াল করুন। এখানের মধ্যে আমরা জানি যে কোনো কিছু অগ্রিম হলে, সেটা অগ্রিম আয় হোক বা অগ্রিম ব্যয় হোক, সেটা আয় বিবরণীতে কি হবে স্যার বলুন তো? আয় বিবরণীতে অগ্রিমগুলো কি করতে হয়? মাইনাস করতে হয়। ঠিক আছে? আর বকেয়া হইলে সেটা কি করতে হয়? প্লাস করতে হয়। সো আশা করছি ক্লিয়ার। আয় অগ্রিম হোক বা ব্যয় অগ্রিম হোক, সেটা কি করতে হয়? মাইনাস করতে হয়। আর হচ্ছে ব্যয় যদি কি হয়? অগ্রিম হোক, ব্যয় আর অগ্রিম যদি বকেয়া হয় সেটা প্লাস করতে হয়। এবার দেখেন এখানে একটু দেখতে হবে স্যার, এখানে সবটা কিভাবে হয়। আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে আয়টা কিভাবে সলভ হয়, ব্যয়টা কিভাবে সলভ হয় আমরা দেখেন। অগ্রিম আয়, দেখেন খেয়াল করুন, আয় যখন অগ্রিম হয় তখন সেটা কি হবে? দায় হবে। কথা ক্লিয়ার? আর দেখেন ব্যয় যখন অগ্রিম হয়, খুব ইম্পর্টেন্ট, এটা সবাই একটু স্ক্রিনশট তুলতে পারে। দেখেন আয় যখন অগ্রিম হয় তখন সেটা দায় হয়, এটা একটু আগে আমরা দেখছিলাম। আর দেখেন ব্যয় যখন সম্পদ এই যে অগ্রিম হয় তখন সেটা সম্পত্তি আকারে বসে আর্থিক অবস্থার বিবরণীতে। আর দেখেন আয় যখন বকেয়া হয়, আয় কি হয়? আয় কেমন বকেয়া, সেটা কি হবে বলুন তো? সম্পদ আকারে বসবে। আর ব্যয় যখন কি হবে? বকেয়া হবে, তখন সেটা দায় আকারে বসবে। সো আশা করছি আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তো এরপর আমরা একটা কিছু সমন্বয় দেখবো স্যার বলুন তো। এটা সবাই উত্তর দেওয়ার ট্রাই করবেন। এই যে এটা দেখেন স্যার, এই যে আমরা সবাই এটা বুঝি কিনা দেখেন তো। দেখেন রেওয়া মিলে কি বলছে স্যার, দেখেন তো।
রেওয়া মিলে বলছে দেখেন ব্যয়টা দেখি আগে। রেওয়া মিলে বলছে কি স্যার দেখেন তো ভাড়া 50,000 টাকা সমন্বয়, এখানে একটু দাগ দিলে আপনার ডিফারেন্সিয়েট করতে পারবেন। দেখেন দেখেন সমন্বয় 2 মাসের ভাড়া বকেয়া আছে। তার মানে স্যার বলুন তো আমাকে একটু সবাই জানান তো রেওয়া মিলের যে ভাড়াটা দেওয়া আছে এটা কয় মাসের ভাড়া বলুন তো স্যার? তাহলে বলুন তো রেওয়া মিলের ভাড়াটা কয় মাসের দেওয়া আছে? এখানে এই সমন্বয়গুলো কিন্তু আমরা অনেকেই ভুল করি, আমরা ভুল করে থাকি। আমাদের এখানের মধ্যে দেখেন কি বলছে, রেওয়া মিলের ভাড়া 50,000 টাকা, সমন্বয় 2 মাসের ভাড়া বকেয়া আছে। তাহলে বলুন তো রেওয়া মিলের ভাড়াটা কত মাসের? ওকে, রিফাত হোসেন রবিন বলছে 10 মাসের। বাকিরা ওকে, জান্নাতুল ফেরদৌস ফাহমিদা বলছে 10 মাসের। ওকে, তুষার হাওলাদার বলছে 1 মাস। আস্তাগফিরুল্লাহ, 1 মাস তো হবে না স্যার। ওকে, মুনতাহা আলম বলছে 20 মাসের। আস্তাগফিরুল্লাহ, 20 মাস। সানজিদা খান বলছে 10 মাসের। ওকে গুড, ভেরি গুড। বাকিরা ওকে, হ্যাঁ যারা 10 মাস বলছেন ইউ আর কারেক্ট। তাহলে স্যার বলেন তো কেন? দেখেন আমাদের একটা হিসাবকাল কয় মাসের হয়? একটা হিসাবকাল 12 মাসের হয়। তাহলে স্যার দেখেন তো রেওয়া মিলে যে ভাড়াটা দেওয়া আছে এটা হচ্ছে 50,000 টাকা। সমন্বয় কি বলছে 2 মাসের ভাড়া বকে আছে, তার মানে কয় মাস? তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 মাস আর এখানে 2 মাস, 12 মাস। তাহলে স্যার একটু মজার বিষয় খেয়াল করুন তো, আমরা এই 2 মাসের ভাড়াটা কেমনে বের করবো? এই 50কে আমি কি দিয়ে ভাগ করব? 50কে 10 দিয়ে ভাগ করব। তাহলে 1 মাসের ভাড়া কত? 5,000 টাকা। তাহলে স্যার দেখেন তো আমরা এখন এই যে সমন্বয়টা আমরা জানি, সমন্বয়টা দেখেন এই যে ভাড়াটা এক জায়গায় বসবে, দেখছেন এই ভাড়াটা জাস্ট এক জায়গায় বসছে, খেয়াল করছেন? আমরা জানি, ভালো করে বুঝার চেষ্টা করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন যে আমরা জানি রেওয়া মিলের যে তথ্যটা সেটা এক জায়গায় বসে। ক্লিয়ার? সমন্বয়ের তথ্যটা 2 জায়গায় বসে। আমরা এটা এখন বাস্তবে দেখবো, কেমন? খেয়াল করেন স্যার এখানের মধ্যে এই দেখেন ভাড়া এটা হচ্ছে কোথায় বসে? পরিচালন ব্যয়তে বসে। এই যে আয় বিবরণীতে ভাড়াটা বসলো। এবার দেখেন 2 মাস ভাড়া বকে আছে, আমরা এই বিষয়টা এখন সলভ করব। ভাড়া কেমন স্যার? খরচ বকে আমরা দেখছিলাম একটু আগে, সেটা ভাড়া হোক বা আয় হোক বা ব্যয় হোক, যদি বকেয়া থাকে সেটা আয় বিবরণীতে যোগ করতে হয়। দেখেন স্যার ভালো করে খেয়াল করেন, আমরা দেখছিলাম একটু আগে আয় হোক বা ব্যয় হোক সেটা যদি বকেয়া হয় সেটা কি করতে হয়? আয় বিবরণীতে যোগ করতে হয়। তাহলে কয় মাসের ভাড়া বকেয়া? 2 মাসের ভাড়া বকেয়া। কেমনে বের করবো? 50কে 10 মাস দিয়ে 10 দিয়ে ভাগ করলে 1 মাস বের হবে, 5,000 টাকা। 2 মাস, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 10,000 টাকা বের। তারপর আমার বকেয়া ভাড়া কত? 10,000 টাকা। তাহলে কি করবো আমি? এই যে 50,000 এর সঙ্গে 10,000 অ্যাড করবো, তাহলে আমার মোট ভাড়া কত স্যার? 60,000 টাকা। ক্লিয়ার স্যার? আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? বলুন তো। ওকে, এবার এদিকে দেখাই স্যার, খেয়াল করুন তো আমার ভাড়াটা হচ্ছে একটা খরচ বা ব্যয়, আর ব্যয় যখন বকেয়া হয় তখন সেটা কি হয়? একটু আগে বলছিলাম, বলুন তো। ব্যয় যখন বকেয়া হয় তখন সেটা কি হয় স্যার? বলুন তো। ব্যয় যখন বকেয়া হয় তখন সেটা কি হয়? কি আকারে বসে? সেটা কোথায় বসবে? ব্যয়। আমরা জানি সমন্বয় এটা একবার রেওয়া মিলে বসে, একবার হচ্ছে কোথায়? আর্থিক অবস্থা বিবৃতি। এখন আর্থিক অবস্থা বিবৃতি এটা কিভাবে বসবে একটু বলুন তো। এই বকেয়া ভাড়াটা কি আকারে বসবে? ভেরি গুড, মাশাআল্লাহ। তুষার হাওলাদার বলছে দায়, তারপর হচ্ছে মুনতাহিজ আলম বলছে দায়, রিফাত রবিন বলছে দায়। ভেরি গুড। বাকিরা বলুন তো, বাকি যারা আছেন। ওকে, নুরসানজু বলছে দায়, গুড। চলতি দায়, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে গুড। সাদিয়া সুলতানা বলছে দায়, রাফিয়া নুরা বলছে দায়, ভেরি গুড মাশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কি লিখবো? আর এটা কোন ধরনের চলতি দায়? বকেয়া ভাড়া এই 10,000 টাকা লিখে দিব। ক্লিয়ার স্যার? সো আশা করছি আমাদের কাছে এরকম। এখন দেখেন এখানে স্যার আমি জাস্ট এখানে আমাদের সময় কমের জন্য দেখেন আমি শুধু ভাড়ার কথাটা বললাম, এরকম বেতন হইতে পারে, অফিসের খরচ হইতে পারে, যে কোনো প্রকার ভাড়া হোক, সেটা বকেয়া হোক বা যেটা অগ্রিম হোক, আমরা এভাবে সলভ করতে পারবো না। এটা যদি অগ্রিম হতে বলেন তো স্যার এখানে ক্ষেত্রে আমাকে একটু বলেন তো, এই ভাড়াটা তো এখানে বকেয়া আছে, একটু সবাই খেয়াল করেন। এই ভাড়াটা যদি 2 মাস অগ্রিম হতো তাহলে আয় বিবৃতি কিভাবে সলভ করতাম আর আর্থিক অবস্থা বিবৃতি কোন পাশে লিখতাম? আমাকে একটু বলেন তো। এখানে তো আমি ভাড়াটা বকেয়া দিলাম, তাহলে আমাকে একটু বলেন তো, ভাড়াটা তো এখানে বকেয়া দিলাম, যদি এটা আমি দেখতাম যে অগ্রিম 2 মাসের ভাড়া অগ্রিম আছে, তাহলে আমি এটা কিভাবে সলভ করতাম? একটু আমাকে বলেন তো। এটা সলভ টাকার ফিগার বলতে হবে না, জাস্ট বলেন যে আমি
আয় বিবরণীতে যোগ করতাম নাকি বিয়োগ করতাম, তারপর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় লিখতাম নাকি চলতি সম্পদ লিখতাম। জাস্ট এই কোয়েশ্চেনটা দেন, যারা যারা আমার কথাটা বুঝতে পারছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ আমার কথাগুলো বুঝতে পেরেছে। সবাই কি বুঝতে পারছেন? বলেন তো একটু কষ্ট করে, সবাই বলেন তো, যারা যারা ক্লাসটা করতেছেন একটু সবাই বলেন তো। ওকে, আয় বিবরণীতে বিয়োগ হবে, আর্থিক বিবরণীতে যোগ হবে। কোয়েশ্চেনটা স্যার আরেকবার বলেন। চলতি সম্পদ হবে এই। ওকে, গুড গুড। তাহলে স্যার অগ্রিম হলে আয় বিবরণীতে কি হবে? মাইনাস হবে, আর এখানে চলতি সম্পদই পাশে বসবে। ক্লিয়ার? ওকে, এরপরে স্যার দেখেন তো, আমরা যদি একটু আয়টা দেখি, আয়টা দেখি, এটা সবাই বুঝতে পারেন কি? দেখেন তো, আমরা একটু ফাস্ট বলি কেমন, আমরা আর কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে হবে। ওকে, গুড। আয় বিবরণীতে ভাড়া থেকে বিয়োগ করতাম, আর চলতি সম্পদ আর্থিক অবস্থা। ওকে, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। স্যার এবার খেয়াল করেন, রেওয়া মিল এখানে কি অবস্থা দেখেন তো, আয় রেওয়া মিলে হচ্ছে সেবায় হচ্ছে কত হাজার টাকা? 60,000 টাকা। অগ্রিম সেবায়, খুবই ইম্পর্টেন্ট, অগ্রিম সেবায় 5,000 টাকা। স্যার এটা কেমনে সলভ করে বলেন তো? সবাই তো পারবো আশা করি, তাই না? স্যার দেখেন তো, তাহলে সেবায় এটা কোথায় বসবে আগে? এটা হচ্ছে আমাদের আয় বিবরণীতে, আয়ের পাশে বসবে 60,000 টাকা। কি বলছে? অগ্রিম আছে 5,000 টাকা, তার মানে এই যে 60,000 টাকা, এই 60,000 টাকা সম্পূর্ণ আমার ইনকাম না, এখানের মধ্যে 5,000 টাকা আছে, যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে অগ্রিম। কথা বুঝতে পারছেন? সেটা কি বলেন তো? সেটা হচ্ছে অগ্রিম। তাহলে 55,000 টাকা হচ্ছে আমার আয়, এই বছরের আয়। তাহলে স্যার বলেন তো, যেহেতু অগ্রিম বলছে, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? অগ্রিম বললে কি করতে হয়? অগ্রিম বললে মাইনাস করতে সবাইকে, যে বকে যে, তাহলে কি হবে? এখানে কি করছে উনি? আরে মা, স্যার এটা ভুল হয়েছে, সরি। এখানে হচ্ছে এটা এখানে অগ্রিম হবে, এখানে অগ্রিম হবে। আরে মা, এগুলো কি? এখানে অগ্রিম হবে, এখানে বকেয়া হবে না স্যার, এখানে অগ্রিম হবে। এটা আমি মুছে দিলাম। আমরা অগ্রিম হলে কি করতে হয়? মাইনাস করতে হয়। এবার বলুন তো, আমার আয়টা স্যার কেমন ছিল? আয়টা অগ্রিম ছিল। তাহলে আমাকে একটু সময় বলুন তো, এখানের মধ্যে সেবা আয়টা, অগ্রিম সেবা আয়টা কেন চলতি দায়ের পাশে লেখা হয়েছে? অগ্রিম সেবা আয়টা কেন হচ্ছে চলতি দায়ের পাশে লেখা হয়েছে একটু বলুন তো? অগ্রিম সেবা আয়টা কেন চলতি দায়ের পাশে লেখা হয়েছে একটু কাইন্ডলি বলুন তো? অগ্রিম সেবা আয় কেন চলতি দায়ের পাশে লেখা হয়েছে একটু স্যার বলুন তো একটু কাইন্ডলি। অগ্রিম সেবায় কেন চলতি দায়ের পাশে লেখা হয়েছে? একটু কয়েকজন বলেন, অগ্রিম সেবায় কেন চলতি দায়ের পাশে লেখা হয়েছে? সেবা না দিয়ে উপার্জন করছে তাই। ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, তাহলে স্যার এরপরে আমাদের কি আছে দেখেন তো? এরপরে হচ্ছে এই যে, এটা আজকে আলোচনা করা যাবে? কয় মিনিট আছে বায়ান? ওকে, আচ্ছা, এটা এখন আজকে করব নাকি পরে? আচ্ছা, কুরিনটা একটু আলোচনা করে দিই, খুবই ইম্পর্টেন্ট স্যার, এটা একটু ইম্পর্টেন্ট স্যার। এটাতে আমরা অনেকেই ঝামেলা পড়ি। স্যার বলুন তো, এখানে কার কার প্রবলেম আছে? এটাতে কার কার প্রবলেম আছে বলুন তো? কারণ টাকা দেওয়া হচ্ছে কিন্তু সেবা দেওয়া হয় না। গুড, মাশাআল্লাহ। স্যার বলুন তো, এটাতে কার কার প্রবলেম আছে? কুরিন নিয়ে কার কার সমস্যা আছে? স্যার বলুন তো, কুরিন নিয়ে কার কার সমস্যা আছে? কুরিন নিয়ে, কুরিন নিয়ে কার কার সমস্যা আছে স্যার বলুন তো একটু। ওকে, সো যাদের যাদের কুরিন নিয়ে একটু প্রবলেম আছে তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন স্যার। দেখেন অনেকে হচ্ছে চলে গেল এখন আমাদের লাইভ ক্লাস থেকে, যেটা খুবই দুঃখজনক। দেখেন টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, বাট হচ্ছে আমরা কপাল পোড়া, হ্যাঁ, নিতে পারলাম না। ওকে স্যার, স্যার খেয়াল করেন, আমরা জানি কুরিন
আর কুরিন সঞ্চিতি কি, কেমন ছোট থেকে আমরা পড়ে আসতেছি, খেয়াল করেন। কুরিনের একটা নাম হচ্ছে অনাদায় পাওনা, দেখেন। আর কুরিন এখানে কি, এখানে হবে কি, উনি কি লিখলো, এটা কুরিন সঞ্চিতি হবে। আরে এগুলো কি, স্যার দেখেন এখানের মধ্যে কি বলছে, কুরিনের আরেকটা নাম কি বলুন তো, এই যে অনাদায় পাওনা মানে হচ্ছে কি কুরিন। তাহলে স্যার দেখেন অনাদায় পাওনা সঞ্চিতি মানে হচ্ছে কুরিন সঞ্চিতি, আমরা সবাই জানি এটা। দেখেন কুরিনের আরেকটা নাম হচ্ছে কি স্যার বলুন তো, অনাদায় পাওনা। কুরিনের আরেকটা নাম কি, অনাদায় পাওনা। আর কুরিন সঞ্চিতি আরেকটা নাম হচ্ছে কি বলুন তো, ওই যে কুরিন সঞ্চিতি আরেকটা নাম হচ্ছে অনাদায়। দেখেন এই যে দুইটা, এই দুইটাকে এগুলো ছিল পুরাতন নাম, এগুলো কি ছিল স্যার, এগুলো হচ্ছে কি পুরাতন নাম ছিল। ক্লিয়ার? আমি একটু ইজিলি বোঝার চেষ্টা করি। দেখেন কুরিন আর কুরিন সঞ্চিতি এগুলো হচ্ছে নতুন, কেমন, এগুলো হচ্ছে নতুন নাম, মানে আধুনিক হিসেব বিজ্ঞান এগুলো ব্যবহার করে। এখন আমরা জানি দেখেন প্রত্যেকের দুইটা করে জেড থাকে, কুরিন এবং কুরিন সঞ্চিতি দুটোটা দুইটা করে কি থাকে জমা। এই দেখেন এটা জানি, এটা অনেকের প্রবলেম আছে এখানে। দেখেন আমার এটা ভুল হয়েছে কেমনে, এত ভুল হইলে কেমনে হয়, দেখেন আমার সমস্যা আছে। ওকে ওকে, তো সবাই খেয়াল করেন, আমরা জানি রেয়াও মিলে হচ্ছে রেয়াও মিলে একটা কুরিন থাকে এবং একটা কুরিন সঞ্চিতি থাকে, সমন্বয়ে আবার একটা কুরিন থাকে, আবার সমন্বয়ে একটা কুরিন সঞ্চিতি থাকে। আমি কি সবাইকে বুঝতে পারছি স্যার? দেখেন অনাদায়ী পাওনা আর কুরিনে কি কথা স্যার, অনাদায়ী পাওনা আর কুরিনে কি কথা স্যার, খেয়াল করেন। রেয়াও মিলে কুরিন থাকে আবার কুরিন সঞ্চিতি থাকে, সমন্বয়ে আবার কুরিন থাকে, কুরিন সঞ্চিতি থাকে। তাহলে কয়টা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়, চারটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে। সবাই একটু একদম ঠান্ডা মাথায় কুল্লি চিন্তা করেন। কুরিন এবং কুরিন সঞ্চিতি আমাদের একটু মাথায় রাখতে হলে রেয়াও মিলে কি কি থাকবে, কুরিন থাকবে, কুরিন সঞ্চিতি থাকতে পারে, সমন্বয়ে আবার কুরিন থাকবে, কুরিন সঞ্চিতি থাকবে। ক্লিয়ার? তাহলে স্যার আমরা এখন কথা হচ্ছে রেয়াও মিলে যে কুরিন আর কুরিন সঞ্চিতি গুলো থাকবে এগুলোকে আমরা বলবো পুরাতন কুরিন এবং পুরাতন কুরিন সঞ্চিতি। স্যার সবাইকে বুঝতে পারছেন? তাহলে দেখেন তো স্যার, সমন্বয়ে যে কুরিন এবং কুরিন সঞ্চিতি থাকবে সেগুলোকে আমরা কি বলবো, পুরাতন কুরিন এবং কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন সঞ্চিতি। ক্লিয়ার? রেয়াও মিলে যেগুলো থাকবে, খুব বুঝে ঠান্ডা মধ্যে খেয়াল করেন, রেয়াও মিলে যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে কি নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি। সবাইকে আমরা বুঝতে পেরেছি স্যার বলেন তো? সবাই আমরা বুঝতে পেরেছি কিনা এই কথাটা? সবাই বুঝতে পেরেছি স্যার? দেখেন তো, দেখেন রেয়াও মিলে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন, এই যে স্যার। ক্লিয়ার? আর সমন্বয়ে যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে বলা হয় কি নতুন। আমরা কি সবাই এই কথাটা বুঝতে পেরেছি স্যার? এই কথাটা সবাই বুঝতে পেরেছি নাকি বলুন তো? মনে রাখবেন এখানে আমরা মানে ফেসে যাবো আমাদের পরীক্ষার মধ্যে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। কেমন স্যার? স্যার বলুন তো এটা পারবেন কিনা বলুন তো? এবার দেখেন স্যার, আমরা একটা উদাহরণ নিয়ে আমি বিষয়টা বোঝার চেষ্টা করব। কেমন? উদাহরণ নিয়ে বিষয়টা বুঝতে খুবই ক্লিয়ার হবে আমাদের কাছে। ঠিক আছে? ওকে। না স্যার আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। ফারজানা সুলতানা বলছে আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। ওকে স্যার, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। দেখেন আমাদের কুরিন মানে হচ্ছে আমরা যেটাকে অনাদায়ী পাওনা নামে আগে চিনতাম সেটাকে বর্তমানে কুরিন বলে। হ্যাঁ, কুরিন মানে হচ্ছে যেটা আমি এখনো মানে যে আমরা যখন ধারে কারোর কাছে বিক্রি করি বা সেবা প্রদান করি সেটা আমার দেনাদার হয় বা প্রাপ্য হিসাব হয়। আমি নিশ্চিত যে আমার ওই দেনাদারটা আমাকে টাকাটা দিবে না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিবে না। অর্থাৎ যে টাকাটা আমি নিশ্চিত পাবো না বলে নিশ্চিত সেটাকে বলা হয় কি অনাদায়ী পাওনা। অর্থাৎ যে টাকাটা আমি পাবো না বলে নিশ্চিত সেটাকে কি বলা হয়, অনাদায়ী পাওনা বলা হয় বা কুরিন বলা হয়। ঠিক আছে? এবার কুরিন সঞ্চিতি কি? কুরিন সঞ্চিতি মানে হচ্ছে ভবিষ্যতে এরকম অনেকগুলো আমি টাকা নাও পেতে পারি, এটার জন্য আগাম একটা ব্যবস্থা করে রাখাকে বলে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। সবাই কি ক্লিয়ার স্যার? এবার একটু খেয়াল করেন, আমরা এই কুরিন এবং কুরিন সঞ্চিতি এগুলো আমরা চারটা দেখবো, টোটাল চারটা। রেয়াও মিলে দেখবো দুইটা, সমন্বয়ে দেখবো দুইটা। ক্লিয়ার স্যার? কুরিন এবং কুরিন সঞ্চিতি রেয়াও মিলে দেখবো দুইটা এবং হচ্ছে সমন্বয়ে দেখবো দুইটা। স্যার ক্লিয়ার? দেখেন রেয়াও মিলে যেগুলোকে দেখবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে এই যে পুরাতন কুরিন এবং পুরাতন কুরিন সঞ্চিতি। ক্লিয়ার স্যার? রেয়াও মিলে যে কুরিন এবং কুরিন সঞ্চিতিগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো পুরাতন কুরিন এবং পুরাতন কুরিন সঞ্চিতি। ক্লিয়ার স্যার? এগুলো আমাদের ম্যাথটা করতে আমাদেরকে হেল্প করবে। এরপর সমন্বয়ে যে কুরিনগুলো আসবে, আমরা জানি সমন্বয়ে যা আসে এগুলো সবগুলো নতুন হয়।
তাহলে সমন্বয়ের কুরিন এবং কুরিন সঞ্চিতিকে কি বলবো আমরা? সমন্বয়ের কুরিনকে বলবো নতুন কুরিন এবং সমন্বয়ের কুরিন সঞ্চিতি বলবো নতুন কুরিন সঞ্চিতি। তাহলে আমরা চারটা জিনিস নিয়ে কাজ করব। সবাইকে আমরা বুঝতে পেরেছি স্যার বলুন তো? সবাই বুঝতে পেরেছি কিনা স্যার বলুন তো? ওকে স্যার, আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? বলেন তো বুঝতে পেরেছি কিনা? এবার দেখেন এখন আমরা এটা সলভ কিভাবে করব স্যার? সলভটা আমরা কিভাবে করব? আমরা কি সবাই এই কথাটুকু বুঝতে পেরেছি স্যার? এই কথাটুকু বুঝতে পেরেছি কিনা বলেন তো? জি স্যার, এবার ক্লিয়ার। ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ, মাশাআল্লাহ। ওকে সবাই তো আমি আশা করছি বুঝে গেছে না? এখন তো ক্লিয়ার। এবার দেখেন ওকে, তাহলে স্যার খেয়াল করেন তো এবার এখানে দেখেন তো স্যার, দেখেন আয় বিবরণীতে একদম এই জিনিসটা আমাদেরকে জিটিএম মেথডে, আমি সবাইকে একটু করে বলি এটিএম মেথডে মুখস্থ করতে হবে। কেমন ভাইয়া? এই দুইটা চার্ট আমাদেরকে কি মেথডে মুখস্থ করতে হবে? একটু মজার বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে মুখস্থ করার একটা কি, একটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু মেমোরাইজ এনিথিং। এটিএম মেথডে মুখস্থ করতে হবে। কেমন? এটিএম মেথডে সবাই মুখস্থ করতে পারেন তো নাকি? এটিএম মেথডে সবাইকে মুখস্থ করতে হবে। কেমন? এটিএম মেথড মানে হচ্ছে দেখেন ভাই এক টানা মুখস্থ। কেমন? এটিএম এ কেমন মুখস্থ করতে হবে? এ ফর এক, টি দিয়ে টানা, এম ফর মুখস্থ। এটিএম মেথডে মুখস্থ করতে হবে এই দুইটা চার্ট। কেমন স্যার? ওকে, আমরা তাহলে এগুলো এক টানা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ স্যার, এটিএম মেথডে মুখস্থ করব। ওকে স্যার খেয়াল করেন তাহলে এখানে কি দেখেন আয় বিবৃতি। স্যার খেয়াল করেন আয় মানে আমাদের আয় বিবৃতির যে সলভটা, এই সলভটা আমরা কিভাবে করব একটু সবাই বোঝার চেষ্টা করেন। দেখেন কুরিন যোগ নতুন কুরিন। স্যার কি দেখেন তো? দেখেন স্যার কুরিন যোগ নতুন কুরিন। কেমন? দেখেন এবার এরপর কি হবে স্যার? দেখেন নতুন কুরিন সঞ্চিতি, তার থেকে কি মাইনাস করবো বলেন তো স্যার? এরপরে কি করব আমরা? তার থেকে পুরাতন কুরিন সঞ্চিতি মাইনাস করব। তাহলে আমরা কি পাবো স্যার বলেন তো? চলতি বছরের কুরিন খরচটা পাবো। আমি কি সবাইকে বোঝাতে পারছি স্যার বলেন তো? তাহলে স্যার আমাদের সিকোয়েন্সটা কি হবে দেখেন তো? কুরিনের সঙ্গে নতুন কুরিন যোগ, নতুন কুরিন সঞ্চিতি যোগ, মাইনাস করব কি? পুরাতন কুরিন সঞ্চিতি। স্যার বুঝে গেছে? অর্থাৎ আমাদের মিলে যে কুরিনটা থাকবে ওই কুরিনের সঙ্গে আমরা সমন্বয়ের কুরিন এবং সমন্বয়ের কুরিন সঞ্চিতি যোগ করব, যোগ করে রেওয়ামিলের যে কুরিন সঞ্চিতি পুরাতনটা সেটা মাইনাস করব। সো আমরা এটাকে বলি কি? কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। আবার আমার সাথে আবার সবাই রিপিট আফটার মি, আমরা একসঙ্গে কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি যোগ পুরাতন কুরিন সঞ্চিতি। আবার কুরিন যোগ এরপরে মাইনাস পুরাতন সঞ্চিতি। গুড, ভেরি গুড। ওকে ওকে স্যার, তাহলে স্যার মনে থাকবে? এবার দেখেন আর্থিক অবস্থা বিবরণীতে আমরা জানি, মনে রাখবেন কুরিন অথবা হচ্ছে অনাদায় পাওনা কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে দেনাদারদের সাথে সম্পর্কিত। অর্থাৎ কুরিনের ফলে এবং কুরিন সঞ্চিতির ফলে আমার দেনাদার হ্রাস পায়। অর্থাৎ কারণ কেন? আমি আমার দেনাদার থেকে টাকাগুলো পাবো না বলে আমি নিশ্চিত হই অথবা পাবো না এরকম একটা সন্দেহ করি, এই জন্য দেনাদারকে মাইনাস করতে। তাহলে এটার সম্মানটা কি হবে দেখেন তো? দেখেন দেনাদারের সঙ্গে ধারে ক্রয় থাকলে ধারে ক্রয় অ্যাড করব, তারপর সেটা কি হবে? মোট দেনাদার হবে। ক্লিয়ার? কারণ দেখেন আমরা সব সময় দেখেন যে আমি ধারে ক্রয় করলাম, ধারে এখানে ধারে ক্রয় হবে না, ধরো বাজ এগুলি কি, এটা ধারে ক্রয় হবে না, এটা ধারে বিক্রয় হবে। আরে মান স্যার দেখেন তাহলে আমরা কি করবো স্যার? দেখেন তো ধারে দেনাদারের সঙ্গে আমরা হচ্ছে বিক্রয়টা অ্যাড করব, মানে ধারে বিক্রয়টা অ্যাড করব। ধারে বিক্রয় অ্যাড করলে আমরা মোট দেনাদার পাবো। এই মোট দেনাদার থেকে আমরা কি মাইনাস করব? নতুন কুরিন যেটা সমন্বয়ে থাকবে, খুবই ইম্পর্টেন্ট, নতুন কুরিন যেটা সমন্বয়ে থাকবে সেটা আমরা মাইনাস করব। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অবশিষ্ট দেনাদার পাবো। অবশিষ্ট দেনাদার থেকে নতুন কুরিন সঞ্চিতি যেটা আমরা কোথায় পাবো? যেটা আমরা সমন্বয়ে পাবো সেটা মাইনাস করব। তাহলে আমরা নিট দেনাদার পাবো। ক্লিয়ার স্যার? এক্সাম্পল নিলে আমরা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাব। কেমন? আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে স্যার। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন স্যার? তাহলে বলুন তো আর্থিক অবস্থার সমন্বয় কিভাবে? প্রথমে দেনাদার থেকে দেখেন দেনাদারের সাথে আমরা ধারে বিক্রয় অ্যাড করব, তারে কি পাবো? মোট দেনাদার। সেখান থেকে নতুন কুরিন মাইনাস করব, যেটা পাবো সেখান থেকে আবার নতুন কুরিন সাথে মাইনাস করব, তাহলে নিট দেনাদার পাবো। ক্লিয়ার স্যার? ওকে, আমরা একটা এক্সাম্পল যদি নিই একটু, আমরা আজকের এই ক্লাসে এটা হচ্ছে লাস্ট টপিক, আমরা ইনশাআল্লাহ এখনই শেষ করব কারণ আমাদের হচ্ছে আবার একটা ক্লাস আছে। দেখেন তাহলে আমরা একটা এক্সাম্পল নিলে ভালো করে বুঝতে পারবো, কারণ এখানে সবগুলো রেডি করা আছে। এখানে আমাদের এই এক্সাম্পলটা আমরা এখন এটার মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারি। স্যার খেয়াল করেন সবাই,
আমরা এখনই শেষ করবো স্যার। খেয়াল করেন, রেওয়া মিলে দেনাদার দেওয়া আছে 2 লক্ষ টাকা, কুরিন দেওয়া আছে 10,000 টাকা, কুরিন সঞ্চিতি 5,000 টাকা। তার মানে স্যার দেখেন তো এই দুইটা কুরিন হচ্ছে কি বলুন তো, এই দুইটা কুরিন কি স্যার বলুন তো, এই দুইটা কুরিন কি বলুন তো সবাই? রেওয়া মিলে যে কুরিনগুলো থাকে সেগুলোকে কি বলে সবাই? দ্রুত বলেন, দ্রুত বলেন তো স্যার, দ্রুত বলেন তো স্যার। রেওয়া মিলে যে কুরিনগুলো থাকে এবং এগুলোকে কি বলা হয়? রেওয়া মিলে কুরিনগুলোকে কি বলা হয় স্যার? দ্রুত বলেন তো কি বলে এগুলোকে কি বলে? রেওয়া মিলে কুরিন এবং কুরিন সঞ্চিতি কি বলা হয়? সেগুলোকে পুরাতন কুরিন বলা হয়, তাই না স্যার? এগুলো হচ্ছে কি পুরাতন কুরিন সঞ্চিতি। ক্লিয়ার স্যার? সমন্বয় কি বলা আছে দেখেন, ধারে বিক্রয়, এখানে ধারে বিক্রয় হবে, ধারে বিক্রয় 20,000 টাকা। কেমন? ধারে বিক্রয় কত হাজার টাকা? 20,000 টাকা, এটা বিক্রয় হবে ধারে বিক্রয়। ওকে, অনাদায় পাওনা, মাশাআল্লাহ, গুড। তাহলে দেখেন তো স্যার, কুরিনকে আমি জানি কুরিনের একটা নতুন নামগুলো হচ্ছে অনাদায়, এগুলো পুরাতন ছিল অনাদায় পাওনা। এখন বাট এগুলোকে আমরা কি বলি? রেওয়া মিলে থাকলে একটুকে বলছিলাম, রেওয়া মিলে থাকলে আমরা এগুলোকে পুরাতন কুরিন আর পুরাতন কুরিন সঞ্চিতি বলবো। সমন্বয়গুলোকে আমরা বলবো কি নতুন। তাহলে দেখেন তো, দেখেন দেনাদারের 15,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে স্যার বলুন তো এটা আদায়যোগ্য নয়, তার মানে এটা কি? এটা হচ্ছে নতুন কুরিন। আপনাকে বুঝতে হবে, এখানে কুরিন আগে দেওয়া থাকবে না, আপনাকে বুঝে নিতে হবে স্যার। কিছু কথা মানুষের বুঝে নিতে হয়, আমরা বুঝে নিই না অনেকগুলো কথা, কিছু কথা মানুষের চোখ দেখে বা হচ্ছে বুঝে নিতে অনেকগুলো কথা আছে না। সো হচ্ছে আমরা প্রশ্ন দেখে বুঝতে হবে। দেখেন নতুন কুরিন কোনটা? দেনাদারের 15,000 টাকা আদায়যোগ্য না, তার মানে এটা হচ্ছে কি নতুন কুরিন। আমি কি সবাইকে বুঝতে পারছি স্যার? বলেন তো এরপরে কি বলছে? বকে আয় সম্পদ পুরাতন কুরিন নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার, যে কুরিন থাকে তাকে পুরাতন। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, এবার দেখেন অবশিষ্ট দেনাদারের 2% সঞ্চিতি আকারে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে স্যার কি বলেন তো, আবার বুঝে নিতে হবে। পুরাতন, এটা হচ্ছে কি নতুন কুরিন সঞ্চিতি। স্যার বুঝতে পারছি, নতুন কুরিন সঞ্চিতি। আমি কি বুঝতে পারছি সবাইকে? স্যার বলেন তো, তাহলে স্যার বলেন তো। দেখেন আমরা তাহলে 4টা জিনিস অলরেডি পেয়ে গেছি। সমন্বয়ে দেনাদারের 15,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন কুরিন। তারপর দেখেন অবশিষ্ট দেনাদারের 2% সঞ্চিতি রাখতে হবে, এটা হচ্ছে কি নতুন কুরিন সঞ্চিতি। সবার কাছে কি ক্লিয়ার বিষয়টা স্যার? বলেন তো সবার কাছে ক্লিয়ার কিনা স্যার? বলেন তো, দ্রুত বুঝেন তো, ক্লিয়ার কিনা স্যার? বলেন তো। এখন জাস্ট আমরা সুন্দর করে এই জিনিসটা কি করে দিব, এখন লিখে ফেলবো। স্যার দেখেন এই যে আয় বিবরণীতে এটা সলভটা আমরা কিভাবে করবো এক সবাই খেয়াল করেন। আয় বিবরণী ছকটা কি ছিল? কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, মনে আছে স্যার? দেখেন কুরিন, এই কুরিনটা কোনটা? এই কুরিনটা সবসময় আসবে রেওয়া মিলে, সেটা কত হাজার টাকা? কিন্তু 10,000 টাকা লিখলাম। ক্লিয়ার স্যার? এরপর দেখেন নতুন কুরিন কোথায় পাবো? সমন্বয়ে পাবো, এই যে 15,000 টাকা, এটাও লিখলাম স্যার। এবার কি বলছে? নতুন কুরিন সঞ্চিতি। এই যে এই স্টেপে এসে একটু আমাদের মাথা ঘামাইতে হবে। নতুন কুরিন সঞ্চিতি কিভাবে বের করতে হয় একটু মাথায় রাখতে হবে, কেমন স্যার? নতুন কুরিন সঞ্চিতি কিভাবে বের করতে হয় একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। নতুন কুরিন সঞ্চিতি কেমনে বের করতে? দেখেন ধারের সঙ্গে একটু আগে বলছিলাম আর্থিক অবস্থা বিবরণী কিভাবে সলভ করতে হবে? দেনাদারের সঙ্গে ধারে বিক্রয় অ্যাড করতে হবে। ধারে বিক্রয় কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে স্যার খেয়াল করেন তো, এই যে ধারে কয় 12,000, 20,000 টাকা, বিক্রয় 20,000 টাকা। তাহলে স্যার বলুন তো, দেনাদার ছিল 2 লাখ টাকা, এই যে 2 লাখ টাকা লিখলাম। তারপর ধারে বিক্রয় কত হাজার টাকা? 20,000 টাকা। তাহলে অ্যাড করলে কত হয়? 2,20,000। সবাই কি বুঝতে পারছেন স্যার? এই 2,20,000 থেকে নতুন কুরিন যেটা, সেটা আগে মাইনাস করতে হবে। নতুন কুরিন সঞ্চিতি বের করার জন্য দেখেন আমাকে কি করতে হবে? এই দেনাদার থেকে আগে নতুন কুরিন মাইনাস করতে হবে। এই যে মাইনাস করলাম, 15,000 টাকা মাইনাস করলাম। ক্লিয়ার স্যার? 15,000 টাকা মাইনাস করলে কত হবে বলুন তো? 2,05,000 টাকা। তাহলে আমার বলুন তো, আমার অবশিষ্ট দেনাদার কত? 2,05,000 টাকা। এবার আমি এখন নতুন কুরিন, তার মনে একদম স্যার নতুন কুরিন সঞ্চিতি কার উপর ধরতে হয়? রেওয়া মিলে যে দেনাদার তার উপর না, আমাকে কি করতে হবে? আগে দেনাদারের সঙ্গে যদি কোনো সমন্বয় থাকে, আগে এই যে যেমন দারে বিক্রয় যদি থাকে সেটা আমরা যোগ করব, এরপরে নতুন কুরিনটা মাইনাস করব, এই যে এই সমন্বয়টা মাইনাস করব, মাইনাস করে যেটা হবে এবার তার উপর আমরা নতুন কুরিন সঞ্চিতি দেবো। তারা কি বলছে? 2% হচ্ছে আমার কুরিন সঞ্চিতি ধরতে হবে। তাহলে কি করতে হবে স্যার? দেখেন তো অবশ্যই দেনাদার 2,05,000 টাকা, এটা 2% করলে 4,100 টাকা হয়। সো এই যে নতুন কুরিন সঞ্চিতি কত? 4,100। তাহলে আমরা দেখেন এই যে কুরিনের সঙ্গে নতুন কুরিন অ্যাড করলাম, নতুন কুরিন সঞ্চিতি এখন বের করে এখানে অ্যাড করলাম। তাহলে তার বলুন তো স্যার, বলুন তো এখানে কি হবে? উনি এখানে করলোটাকে মেজাজটা খারাপ হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এটা কিছু না, এটা কিছু না, দেখেন এটা কিছু না। দেখেন এই দুইটা আমরা এই যে সবগুলো অ্যাড করলে কত হয়? 29,100 টাকা হয়। এবার আমরা কি করতে হবে? পুরাতন কুরিন সঞ্চিতি আমরা এই যে 5,000 টাকা, এই যে এটা মাইনাস করব, মাইনাস করলে কত বের হয়? 24,100। এটা হচ্ছে আমাদের 14 বছরের কুরিন বা কুরিন খরচ। সবাইকে আমরা বুঝতে পেরেছি স্যার? বলুন তো বুঝতে পেরেছি কিনা?
সবাই কি বুঝতে পেরেছি স্যার? তাহলে এখানে জাস্ট আমরা নির্দেয়তার জন্য কি করতে হবে, নতুন কুড়ি সঞ্চিতিটা মাইনাস করবো, 4100 টাকা আমাদের নির্দেয়তার পেয়ে যাবো। আমরা কি সবাই বুঝে গেছি স্যার? জাস্ট আমরা সুন্দর করে কি করব, জাস্ট নর্মালি কোয়েশ্চেন থেকে আমরা এটা করে দিব। ক্লিয়ার? তাহলে কি করবো স্যার, এই দেখেন এখানে যেটা পাবো এগুলো হচ্ছে নতুন, এখানে যে কুড়িনগুলো এটা হচ্ছে পুরাতন কুড়িন সঞ্চিতি, এগুলো হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি। স্যার সবার কাছে কি ক্লিয়ার? আমি জাস্ট এই ছকটা মাথায় রাখতে হবে, এই যে আমি একটু আগে দেখাইছিলাম, এই যে ছকটা একটু মাথায় রাখতে হবে, এই ছকটা দেখাই। সবাই একটু কষ্ট করে এটা স্ক্রিনশট তুলে নেন, যে এটা কাজে লাগবে স্যার, এটা একটু কাজে লাগবে, যে এই যে এটা একটু স্ক্রিনশট তুলে নেন স্যার, সবাই দ্রুত একটু স্ক্রিনশট তুলে নেন স্যার, দ্রুত স্যার, একটু সবাই একটু তুলে নিন স্যার, দ্রুত একটু স্ক্রিনশট তুলুন, এটা কাজে লাগবে। দেখেন জাস্ট এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কুড়িন যোগ নতুন কুড়িন, হ্যাঁ কুড়িন যোগ নতুন কুড়িন যোগ নতুন কুড়িন সঞ্চিতি মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি ইকুয়াল 14 বছর কুড়িন, আর এটা মাথায় রাখতে হবে। দেনাদারের সঙ্গে এখানে বিক্রয় হবে স্যার, বিক্রয় এখানে বিক্রয় হবে, ধারে বিক্রয়, সবাই মাথায় রাখবে এটা ধারে বিক্রয়। দেনাদারের সঙ্গে ধারে বিক্রয় অ্যাড করব, মোট দেনাদার পাবো, তার থেকে নতুন কুড়িন মাইনাস করব, অবশিষ্ট দেনাদার পাবো, তার থেকে নতুন কুড়িন সঞ্চিতি মাইনাস করব, নিট দেনাদার পাবো। ক্লিয়ার স্যার? সবাই একটু স্ক্রিনশট তুলে নেন স্যার, একটু স্ক্রিনশট তুলে নেন। ওকে, এরপরে আমরা জাস্ট কি করবো স্যার দেখেন তো, এরপরে জাস্ট আমরা কোয়েশ্চেন বুঝে বসাই দিব। এই যে কুড়িন হচ্ছে এটা, মনে রাখবেন প্রথম কুড়িনটা হচ্ছে পুরাতন কুড়িন, মনে রাখবেন রেয়ামিলের কুড়িনটা, এরা প্রথম এখানে আইবিওনি প্রথম কুড়িনটা ছকের যে এখানে যে স্টেপটা, এটা প্রথম কুড়িনটা হচ্ছে কি এটা, এই কুড়িনের সঙ্গে নতুন কুড়িন এটা অ্যাড করব, তারপর নতুন কুড়িন সঞ্চিতি বের করার জন্য অলরেডি দেখাইছি, দেনাদারের সঙ্গে সবগুলো সমন্বয় করব। এই যে ধারে নরমালি ধারে বিক্রয় থাকে, ধারে বিক্রয় অ্যাড করব, করে নতুন কুড়িন যেটা এখানে দেওয়া আছে এটা মাইনাস করব, করে অবশিষ্ট দেনাদার পাবো। এই অবশিষ্ট দেনাদার উপর 2% ধরলেই নতুন কুড়িন সঞ্চিতি বের হবে। ক্লিয়ার? তাহলে সেখানে দেখেন তো এখানের মধ্যে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে সুন্দর করে নতুন কুড়িন সঞ্চিতি লিখবো, লিখে হচ্ছে দেখেন এই যে এখানে এটা কিছু না স্যার, এটা কিছু না, এটা কিছু না, দেখেন তাহলে আমরা কি করবো, কুড়িন নতুন কুড়িন সঞ্চিতি অ্যাড করবো, তিনটা অ্যাড করবো, হ্যাঁ অ্যাড করে কি মাইনাস করব, পুরাতন কুড়িন সঞ্চিতি যেটা আছে, যে এটা 5000 টাকা মাইনাস করলে আমাদের হচ্ছে কি বের হবে, আমাদের চলতি বছরের কুড়িন খরচ বের হবে। সো আশা করছি যারা যারা আজকে ক্লাসটা করছেন আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সমন্বয় আমাদের ক্লিয়ার হয়ে গেছে। কেমন? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবাই বলুন তো এখানে ক্লাসটা আমাদের করে সবার লাভ হয়েছে কিনা, সমন্বয়গুলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা স্যার? নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে কোন ক্লাসগুলো দেখতে চান আমাদের আর্থিক বিবরণের উপর একটু কাইন্ডলি সবাই জানাবেন। আমরা হচ্ছে যেহেতু আমাদের বাংলা ক্লাসে সবাই এরপরে বাংলা ক্লাসটা অবশ্যই করবেন, সো হচ্ছে আমাকে এখন যেতে হবে, বলে কি হবে স্যার? আচ্ছা এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বলে দিব সবগুলো। আমরা হচ্ছে এখন ক্লাসে ফিনিশ করি, আশা করছি সবাই হচ্ছে ক্লাসটা আবার অ্যাটেন্ড করবেন। সবাই মাথায় রাখবেন প্রতি সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা হয়। সো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব, অথবা বাকি ও সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।